বাংলাদেশ ও ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হলেও ইসরায়েলের জনগণের মধ্যেও রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে দেশটির জনগণের প্রকাশ্য প্রতিবাদ মূলত ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থনের বার্তা যেমন বহন করছে, তেমনি দীর্ঘ 18 বছরের শাসনামলের পরও জনগণের কাছে নেতানিয়াহু যে ফ্যাসিস্ট হয়ে উঠেছেন তার ইঙ্গিতও বহন করছে। 2025 সালের মার্চে ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের এক জরিপে দেখা যায় 73% ইসরায়েলি নাগরিক মনে করেন নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। অন্যদিকে টাইমস অব ইসরায়েলের এক জরিপে 60% মানুষ নেতানিয়াহুর পদত্যাগ চাইছেন, যেখানে কেবল 31% চান তিনি পদে থাকুন। এই পরিসংখ্যানগুলো ইঙ্গিত করে যে নেতানিয়াহুর নেতৃত্বে জনগণের আস্থা হ্রাস পাচ্ছে, যা ইসরায়েলের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। ইসরায়েলের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ডেমোক্র্যাটস পার্টির ইয়াইর গোলানের অবস্থান ইসরায়েলের বর্তমান ডানপন্থী সরকারের বিপরীতে একটি মানবিক ও বাস্তবসম্মত বিকল্প উপস্থাপন করছে। তিনি বিশ্বাস করেন ফিলিস্তিনিদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান এবং দুই রাষ্ট্র সমাধানই ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষার জন্য অপরিহার্য। কিন্তু বাস্তবতার রথ চলছে উল্টো পথে। ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন নেতানিয়াহু। এই 18 বছরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যাকারী নেতানিয়াহুর শেষ পরিণতি কি হবে তা দেখার জন্য অপেক্ষা করছে গোটা বিশ্ব। একজন ক্ষমতালোভীর রক্তের পিপাসায় এ যাবৎ শহীদ হয়েছে 1.5 লাখেরও বেশি ফিলিস্তিনি, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। আহত হয়েছেন 1,16,505 জন। এই মানুষ হত্যাকে ঠিক কত বছর ইসরায়েলের আত্মরক্ষা বলে বাজারে বিক্রি করে ক্ষমতায় টিকে থাকবেন নেতানিয়াহু? একটা দেশের মোট জনসমষ্টির অর্ধেকেরও বেশি মানুষের বিরুদ্ধে গিয়ে ঠিক কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু? যুক্তরাষ্ট্রের পক্ষে কি একটা দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে সেই দেশের প্রধানমন্ত্রীকে ক্ষমতার গদিতে টিকিয়ে রাখা সম্ভব? এমন প্রশ্নই ভেসে বেড়াচ্ছে আন্তর্জাতিক মহলের সর্বত্র। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজায় অভিযান চালালেও ভেতরে কিছু স্পষ্ট অসন্তোষ রয়েছে। সেনাপ্রধান হার্জি হালেভি নতুন স্থল অভিযানের বিষয়ে জনসমর্থন ছাড়া মন্তব্য করতে রাজি হননি, যা ব্যতিক্রমী সতর্কতা। একই সঙ্গে 15 জন চিকিৎসাকর্মী নিহত হওয়ার ঘটনায় এক উপকমান্ডারকে বরখাস্ত করা হয়েছে, তদন্তে পেশাগত ব্যর্থতা পাওয়া যাওয়ায়। এসব ইঙ্গিত দেয় যে আইডিএফ এর ভেতরে কৌশলগত দ্বিধা ও চাপ বাড়ছে, যা ভবিষ্যতে সেনা চলাচল ও সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। ফিলিস্তিনের চলমান হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ থাকলেও তা এখনও ইসরায়েলের নীতি বদলাতে যথেষ্ট নয়। ইতোমধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলিদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ। পাশাপাশি আন্তর্জাতিক ফৌজদারি আদালতও নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যা নজিরবিহীন। ইসরায়েলের নেতানিয়াহু বিরোধী গণ অভ্যুত্থান নাকি বিশ্ব নেতাদের হস্তক্ষেপে শান্তির সূর্য উদিত হবে গাজার রক্তসাগরে? একটা সোনালী সকালের অপেক্ষায় কাটছে গোটা বিশ্বের শান্তিকামী মানুষ। গাজা সংকটে এবার দৃঢ় অবস্থান নিয়েছে তুরস্ক। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা পৌঁছে দিতে কোমর বেঁধে নামছে আঙ্কারা। গাজার ত্রাণ সহায়তা পৌঁছানো এবং ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে সরাসরি মাঠে নামার ইঙ্গিত দিয়েছে তুরস্ক। সম্প্রতি হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ এবং তার প্রতিনিধি দল বৈঠক করেছে তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলু জানিয়েছে, বৈঠকে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উপায়, গাজাবাসীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনার মোকাবিলা এবং ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। যদিও বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে এটি তুরস্কেই অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তুরস্কের পক্ষ থেকে হামাস নেতাদের আশ্বস্ত করা হয়েছে যে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিরুদ্ধে আঙ্কারা দৃঢ়ভাবে অবস্থান নেবে এবং যে কোনো নতুন দখল প্রচেষ্টার বিরোধিতা করবে। ইসরায়েল সম্প্রতি রাফা শহরসহ গাজার প্রায় 30% এলাকা জুড়ে সীমান্ত বরাবর নিরাপদ অঞ্চল সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে তারা যুদ্ধবিরতি ভেঙে আবারও সামরিক অভিযান শুরু করেছে। গাজা পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে এবং সব ধরনের মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছে। মানবিক সহায়তা এখন অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ তুলেছে হামাস। গাজার মানবিক বিপর্যয় রোধে এবার সেখানে ত্রাণ ও খাদ্য সহায়তা পৌঁছে দিতে তুরস্ক সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে দাবি দেশটির একাধিক গণমাধ্যমের।
হামাস এক বিবৃতিতে জানিয়েছে তারা একটি পূর্ণাঙ্গ বন্দি বিনিময় চুক্তি, ইসরায়েলি সেনা প্রত্যাহার, গাজার পুনর্নির্মাণ এবং অবরোধ তুলে নেওয়ার বিষয়ে আগ্রহী। একই সাথে তারা জাতীয় ব্যক্তিত্বদের নিয়ে গাজা পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি গঠনের জন্য মিশরীয় প্রস্তাবের তাৎক্ষণিক বাস্তবায়ন দেখতে চায়, আর এতে সম্মতি রয়েছে তুরস্কেরও। তবে হামাস সম্প্রতি ইসরায়েলের ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং চলমান যুদ্ধের স্থায়ী সমাধানের জন্য একটি বিস্তারিত চুক্তির আহ্বান জানিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের আক্রমণের পর থেকে গাজা অঞ্চলে মারাত্মক মানবিক সংকট সৃষ্টি হয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের একতরফা সামরিক অভিযানে গত মাসে কমপক্ষে ১৬৯১ জন নিহত হয়েছেন, যার ফলে এই যুদ্ধ শুরু হওয়ার পর নিহতের সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে। নিহতের সংখ্যা কেবল অস্ত্রের আঘাতে বাড়ছে এমন নয়, ইসরায়েল সব ধরনের ত্রাণ সহায়তার উপরও নিষেধাজ্ঞা দিয়েছে। এমন অবস্থায় অনাহারে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এমন অবস্থায় সব ধরনের নিষেধাজ্ঞা এবং বাধাকে উপেক্ষা করে তুরস্ক গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাতে এরই মাঝে প্রস্তুতির অংশ হিসেবে সেনাবাহিনী মোতায়েন করেছে। তুরস্কের এমন সরাসরি হস্তক্ষেপ এবং সেনা মোতায়েনের প্রস্তুতি ফিলিস্তিন সংকটে এক নতুন মোড় আনতে চলেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। একটি দেশ যার হাতে রয়েছে প্রায় ৬,০০০ পারমাণবিক ওয়ারহেড, একটি বোতাম যার নিচে চাপা পড়ে আছে পুরো পৃথিবীর নিঃশ্বাস, আর সেই দেশের নাম রাশিয়া, বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। রাশিয়ার হাতে এই মুহূর্তে রয়েছে আনুমানিক ৫,৮৮৯টি পারমাণবিক অস্ত্র, যুক্তরাষ্ট্রের থেকেও বেশি। এই বিপুল অস্ত্রভাণ্ডার ৩টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, যাকে বলে স্ট্র্যাটেজিক ট্রায়াড। রাশিয়ার ক্ষমতার প্রথম স্তম্ভ হল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ভোয়েভোদা, ইয়ার্স এবং টোপেলম। এই ক্ষেপণাস্ত্রগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মুহূর্তেই ধ্বংস ছড়িয়ে দিতে পারে। দ্বিতীয় স্তম্ভ হল সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বুলাভা ও সিনেভা নামের মিসাইলগুলো গভীর সাগরে লুকিয়ে থাকা বোরেই শ্রেণীর সাবমেরিন থেকে ছোড়া হয়, যা ধ্বংস করে দিতে পারে যে কোনো যুদ্ধবিমান কিংবা নৌবহরকে। পুতিনের শক্তির তৃতীয় স্তম্ভ হল কৌশলগত বোমারু বিমান TU-160 ও TU-95MS, যারা আকাশপথে পারমাণবিক বা প্রচলিত বোমা নিয়ে বহুদূর পর্যন্ত উঠতে সক্ষম। এই তিনটে স্তম্ভ রাশিয়ার বার্তা স্পষ্ট করে যে তারা কেবল যুদ্ধ ঠেকাতে নয়, শুরু করলেও কাঁপন ধরিয়ে দিতে পারে তাবৎ বিশ্বকে। আর এ কারণেই রাশিয়াকে ভয় পায় বিশ্বের অনেক শক্তিধর দেশও। কিন্তু রাশিয়ার শক্তি এখানেই শেষ নয়। পুতিনের দেশটির হাতে রয়েছে হাইপারসনিক অস্ত্র, যেমন কিনজাল ক্ষেপণাস্ত্র, যার গতি শব্দের চেয়ে 10 গুণ বেশি। আছে পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার সুখোই 57, আর পুরনো কিন্তু ভয়ঙ্কর MiG-31, যারা এখনও আকাশের শিকার খুঁজে বেড়ায়। ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের মধ্যে ইস্কান্দার M সবচেয়ে বেশি ব্যবহৃত ও ভয়ঙ্কর। এটি পারমাণবিক ও প্রচলিত ওয়ারহেড দুটোই বহনে সক্ষম। আর কালিবর নামের ক্রুজ মিসাইল সাগর বা স্থল দুই জায়গা থেকেই উৎক্ষেপণ করা যায়। ইউক্রেন যুদ্ধে এই অস্ত্রগুলোই প্রতিদিনের বাস্তবতা। ড্রোন প্রযুক্তিতেও রাশিয়া পিছিয়ে নেই। ইরান থেকে নেয়া শাহেদ 136 কামিকাজে ড্রোনগুলো ইতোমধ্যে ইউক্রেনের বিভিন্ন শহরে ধ্বংস ডেকে এনেছে। রাশিয়ার নৌবাহিনীর শক্তি নিঃশব্দে ভয় ধরায়। বোরেই শ্রেণীর সাবমেরিন পারমাণবিক অস্ত্র নিয়ে সাগরের গভীরে ঘুরে বেড়ায়। কিলো শ্রেণীর সাবমেরিনগুলো নিঃশব্দ অথচ ভয়ঙ্কর প্রাণঘাতী। আর অ্যাডমিরাল গর্শকভ শ্রেণীর যুদ্ধজাহাজে রয়েছে আধুনিক রাডার, প্রতিরক্ষা ব্যবস্থা ও মিসাইল প্ল্যাটফর্ম। রাশিয়া শুধু বুলেট দিয়ে যুদ্ধ করে না, তারা তথ্য দিয়েও যুদ্ধ করে। তাদের সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট আজকের যুদ্ধের নতুন ফ্রন্ট লাইন। ক্রাসুখা 4 নামের একটি ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা শত্রুর রাডার, কমিউনিকেশন ও ড্রোন জ্যাম করে দিতে পারে। পেনিসিলিন নামের একটি সিস্টেম শত্রুর গোলার উৎস চিহ্নিত করে প্রতিশোধ নিতে পারে কয়েক সেকেন্ডে। আর এই সবকিছুর পেছনে দাঁড়িয়ে আছেন একজন ব্যক্তি, ভ্লাদিমির পুতিন। প্রায় 2 দশক ধরে ক্ষমতায় থাকা এই নেতা এখনও 89% রাশিয়ার নাগরিকের আস্থার প্রতীক।
তার নেতৃত্বে রাশিয়া তৈরি করেছে এমন এক প্রতিরক্ষা বলয় যার শক্তি শুধু অস্ত্রে নয়, কৌশল, প্রযুক্তি আর ভয় দেখানোর রাজনৈতিক প্রভাবেও। রাশিয়া তার অস্ত্র দেখিয়ে দেয় না, রাশিয়া অস্ত্র তুলে রাখে, যেন কেউ প্রশ্ন না তোলে। এটা কেবল এক সামরিক বিশ্লেষণ নয়, এটা এক শক্তির প্রতিচ্ছবি। রাশিয়া শুধু প্রতিরক্ষার জন্য প্রস্তুত নয়, রাশিয়া বার্তা দিতেও প্রস্তুত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অনুমোদন সংক্রান্ত আইনে সই করেছেন। বার্তা সংস্থা তাস জানিয়েছে, সোমবার পুতিন চুক্তিটি অনুমোদনকারী আইনে সই করেন। নথিটি রুশ আইনি তথ্যের অফিসিয়াল ওয়েব পোর্টালেও পোস্ট করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই চুক্তিতে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে মস্কো এবং তেহরানের মধ্যে সহযোগিতার আরও উন্নয়নের জন্য আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এটি রাশিয়া এবং ইরানের কৌশলগত অংশীদার হিসেবে মর্যাদাকে প্রতিষ্ঠিত করে এবং প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবেলা, জ্বালানি, অর্থ, পরিবহন, শিল্প, কৃষি, বিজ্ঞান, সংস্কৃতি এবং প্রযুক্তিসহ সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে। 2025 সালের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মস্কো সফরের সময় এই চুক্তি সই হয়েছিল। চলতি মাসের শুরুতে রাশিয়ার স্টেট ডুমা এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিল উভয়ই চুক্তিটি অনুমোদন করে। প্রাথমিকভাবে চুক্তি সইয়ের পর পুতিন এটিকে একটি যুগান্তকারী দলিল বলে অভিহিত করেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট এটিকে সকল ক্ষেত্রে ইরান ও রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে জানান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার মস্কো সফর শুরু করেছেন। তার এ সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। এছাড়া দুই নেতা ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেন। তাদের এ চুক্তির মধ্যে থাকছে আরও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি। রাশিয়া ও ইরানের মধ্যে এ ধরনের চুক্তি পশ্চিমাদের উদ্বেগের কারণ হতে পারে। গত জুলাই মাসে ইরানের প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার পর পেজেশকিয়ানের এবারই প্রথম ক্রেমলিন সফর। তার এ সফরে চুক্তি সইয়ের আগে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হচ্ছে, দুই নেতার মধ্যে এ বৈঠক তাদের সম্পর্ক আরও দৃঢ় করবে। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা মস্কো ও তেহরানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, লজিস্টিক্স, মানবিক ক্ষেত্র এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক এজেন্ডায় বর্তমান ইস্যুতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন। চুক্তিটি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও রাজনৈতিক অংশীদারত্বকে শক্তিশালী করবে বলেও আশা করা হচ্ছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার সর্বাত্মক অভিযান শুরুর পর থেকে ইরানের সঙ্গে মস্কোর সম্পর্ক জোরদার হয়েছে। ইরান ইউক্রেনের অবকাঠামো এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোর লক্ষ্যবস্তুতে ব্যবহৃত শাহেদ ড্রোন রাশিয়াকে সরবরাহ করেছিল। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইরান আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার, যার সঙ্গে আমরা বহুমুখী সহযোগিতা গড়ে তুলেছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতার সম্পর্ক আছে এমন দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে রাশিয়া। এর মধ্যে উত্তর কোরিয়াও রয়েছে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে উত্তর কোরিয়া ও বেলারুশের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ার পাশাপাশি চীনের সঙ্গেও সম্পর্ক জোরদার করেছে রাশিয়া। তবে মধ্যপ্রাচ্যে ইরান ও রাশিয়া বড় ধরনের ধাক্কা খাওয়ার পর পেজেশকিয়ান মস্কো সফর করেছেন। সিরিয়ায় বিদ্রোহীরা ইরান ও রুশ সমর্থিত বাশার আল আসাদের সরকারের পতন ঘটিয়েছে। এর আগে গাজায় ইরান সমর্থিত হামাস ইসরায়েলের ব্যাপক হামলার শিকার হয়েছে। সব মিলিয়ে এই চুক্তি আগামীতে ইরানের শক্তিকে আরও মজবুত করল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আয়াতুল্লাহ খামেনিকে অনেক হুমকি ধামকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু পাল্টা হুঁশিয়ারি দিয়ে সবসময় মুচকি হেসেছেন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা। শেষ পর্যন্ত খামেনির মুচকি হাসি চওড়া হলো। খামেনির কৌশলী চালে কুপোকাত হলেন ট্রাম্প। কেননা বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া এখন ইরানের মিত্র। যে চুক্তি দুই দেশের মধ্যে হয়েছে তাতে মোটা দাগে বলা যায় ইরানের যে কোনো বিষয়ে ছাতা ধরে দাঁড়িয়ে থাকবে রাশিয়া। অনেক আগে থেকেই বোঝা যাচ্ছিল ইরানের পারমাণবিক ইস্যুতে এন্ট্রি নিতে পারে রাশিয়া। সে কথা যে মিথ্যা নয় তা অবশেষে প্রমাণিত। যুক্তরাষ্ট্র ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনায় রাশিয়া এখন নিজেকে উপস্থাপন করছে মধ্যস্থকারী ও গ্যারান্টার হিসেবে।
ট্রাম্প প্রশাসনের ডিল, ফার্স্ট চাপের কৌশল ও ইরানি কৌশলিক কূটনীতি এবং তৃতীয় শক্তি হিসেবে রাশিয়ার আবির্ভাব, এই ত্রিমুখী ভারসাম্য বদলে দিচ্ছে পারমাণবিক চুক্তির প্রচলিত হিসাব। সম্প্রতি ইতালির রোমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সমঝোতার পথ যে খুব মসৃণ তা বলার উপায় নেই। যুক্তরাষ্ট্র চাইছে ইরানের হাতে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস বা বিদেশে স্থানান্তরিত হোক। এর বিপরীতে ইরান নিজের ভূখণ্ডের বাইরে কোনোভাবেই মজুদ পাঠাতে রাজি নয়। এক প্রস্তাব অনুযায়ী ইরানের ইউরেনিয়াম মজুদ সরিয়ে রাশিয়ায় রাখা যেতে পারে এবং চুক্তি ভঙ্গ হলে সেই ইউরেনিয়াম ফেরত দেওয়ার দায়িত্ব থাকবে মস্কোর উপর। এই মডেল কার্যকর হলে শুধু ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্কেই নয়, ইউরোপীয় শক্তিগুলোর কূটনৈতিক অবস্থানও দুর্বল হয়ে পড়বে। কারণ 2015 সালের চুক্তিতে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন যেভাবে গ্যারান্টার হিসেবে ছিল, এবার রাশিয়া সেই জায়গা নিতে পারে। তবে বিশ্বজুড়ে ঘুরছে একটাই প্রশ্ন, এত দেশ থাকতে রাশিয়া কেন ইরানের সঙ্গে হাত মিলালো? রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক অবকাঠামো গড়ে তুলতে কারিগরি সহায়তা দিয়ে এসেছে, ফলে ইরানের উপর তাদের প্রভাব অন্য অনেকের তুলনায় বেশি। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বের সঙ্গে রাশিয়ার উত্তেজনাপূর্ণ সম্পর্ক এই ভূমিকা আরও জটিল ও কৌশলী করেছে। যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়ার এই সংযুক্তি যেমন কিছুটা নিশ্চয়তা তৈরি করবে, তেমনি নতুন কূটনৈতিক নির্ভরতার জন্ম দিবে। বিশ্লেষকদের মতে রাশিয়া এখানে শুধু মধ্যস্থকারী নয়, বরং ভবিষ্যৎ সংঘর্ষের ইন্স্যুরেন্স পলিসি হয়ে উঠতে পারে। তবে ট্রাম্প প্রশাসন কূটনৈতিক আলোচনাকে খুব দ্রুত শেষ করতে চান। বিশেষ দূত স্টিভ উইটকফের লক্ষ্য 60 দিনের মধ্যেই চুক্তি চূড়ান্ত করা। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার কূটনৈতিক অবস্থানে অনড়। তার চুক্তির হিসেব নিকেশ এত কম সময়ে মীমাংসা হবে না। চুক্তির গ্যারান্টি সিস্টেম নিয়েও বিরোধ রয়েছে। ইরানের দাবি, মার্কিন কংগ্রেসের অনুমোদিত চুক্তি ছাড়া আর কোনো প্রতিশ্রুতি টেকসই নয়। এদিকে আলোচনার ঠিক আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির সঙ্গে সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর সাক্ষাৎ এই সমীকরণকে আরও ঘনীভূত করেছে। এই সফর কেবল ইরান সৌদি সম্পর্কের উষ্ণতা নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে সুস্পষ্ট রাজনৈতিক বার্তা। এতে ইঙ্গিত স্পষ্ট, ইরান বুঝিয়ে দিল প্রতিবেশী শক্তিরাও যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপের বিরুদ্ধে এক ধরনের নীরব ঐক্য গড়ে তুলতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে এই আলোচনা 3টি পথে যেতে পারে। প্রথমত, যুক্তরাষ্ট্রের স্বল্পমেয়াদী চুক্তি চাপিয়ে দেয়া। দ্বিতীয়ত, রাশিয়ার মধ্যস্থতায় নতুন কাঠামো তৈরি করে চুক্তি স্থায়ী করা। আর না হলে আবারও অচল অবস্থা। যদিও ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক টেবিলে এটি সবচেয়ে সম্ভাবনাময় সমঝোতা হিসেবে বিবেচিত হচ্ছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের এই নতুন আলোচনায় সত্যিকারের মধ্যস্থকারী হয়ে উঠেছে রাশিয়া। সমঝোতা হলে কূটনৈতিক ইতিহাসে এটি হবে নতুন এক অধ্যায়, আর যদি ভেঙে যায় তাহলে বিশ্ব রাজনীতিতে আরও বড় সংঘাতের পথ খুলে যেতে পারে। পারমাণবিক অস্ত্রে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ রাশিয়ার সাথে মিত্রতা তৈরি করে এখন যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে ইরান। একের পর এক বিস্ময়কর ঘটনা ঘটিয়ে যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দিচ্ছেন খামেনি। যতবারই ডোনাল্ড ট্রাম্প তাকে কোণঠাসা করতে চেয়েছেন, ততবারই তিনি দ্বিগুণ ক্রোধে পাল্টা সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমান বিশ্বে আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে কয়জন নেতা বহাল তবিয়তে আছেন, খামেনি তাদের মধ্যে অন্যতম। যুক্তরাষ্ট্র ও ইরান বিরোধে জড়ানোর পর বিশ্বের অনেক দেশই সন্দেহ করছে যে ইরানের কাছে পরমাণু অস্ত্র না থাকলে খামেনির এত অহংকার থাকার কথা না, কিংবা ট্রাম্পেরও গলার স্বর এত নরম হওয়ার কথা না। দুই নেতার আচরণই বিশ্ববাসীকে অবাক করছে। যে মুহূর্তে যুক্তরাষ্ট্র পরমাণু সমৃদ্ধকরণের অভিযোগে ইরানে হামলার হুমকি দিয়েছে, ঠিক সেই মুহূর্তে পারমাণবিক অস্ত্রে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাশিয়ার সাথে ইরানের পরমাণু সহযোগিতা চুক্তি যেন ট্রাম্পকে বিশ্ব দরবারে তুচ্ছ করে তুলেছে। ইসরায়েল সহ বহু প্রতিপক্ষ দেশ ইরানি ক্ষেপণাস্ত্রের রেঞ্জে থাকার কারণে যুক্তরাষ্ট্রের সাথে সাথে ওইসব দেশও অজানা আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে। ইরানের তৈরি বিশেষ ক্ষেপণাস্ত্র খোররামশার রেঞ্জ ও ধ্বংস ক্ষমতা সাধারণের কল্পনারও অতীত।
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায়ও তারা উন্নত হয়েছে, বিশেষ করে বাভার 373 নামক প্রতিরক্ষা ব্যবস্থা, যা একাধিক আক্রমণ শনাক্ত করে প্রতিরোধ করতে সক্ষম। এই বাভার 373 নিয়েই রয়েছে খামেনির বাড়তি অহংবোধ। ইরান তার অস্ত্রভাণ্ডার গঠনে বেশিরভাগ ক্ষেত্রে দেশীয় উৎপাদন ও প্রযুক্তি নির্ভরতা বজায় রেখেছে। সাহাফ 3, সেজিল এবং খোররামশার ক্ষেপণাস্ত্রগুলো 2000 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। হয়তো এ কারণেই হুমকি ধামকি দিলেও খামেনির দেশত্ববোধের অহংকারকে দীর্ঘদিন লক্ষ্যবস্তু করেনি কোনো দেশ। ইরানের সামরিক বাহিনীতে প্রায় 11,80,000 সদস্য রয়েছে, যার মধ্যে 6,10,000 সক্রিয় এবং 3,50,000 রিজার্ভ। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং বাসিস বাহিনী ইরানের রাষ্ট্রীয় ক্ষমতার অবিচ্ছেদ্য অংশ। খুবই অল্প সময়ে মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী সামরিক রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ইরান। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ড্রোন প্রযুক্তিতে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। শাহেদ 136 এক ধরনের আত্মঘাতী ড্রোন, যা ইউক্রেন যুদ্ধেও ব্যবহৃত হয়েছে। মোহাজের 6 এবং কামান 22 হলো অত্যাধুনিক নজরদারি ও আক্রমণ সক্ষম মানববিহীন উড়ন্ত যান। এসব ড্রোন ইরানকে একটি বিশেষ ড্রোন ক্ষমতাধর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ইরান তৈরি করেছে গায়েম ও আলমাস সিরিজের স্মার্ট ক্ষেপণাস্ত্র। ড্রোন থেকে নিক্ষেপযোগ্য এসব ক্ষেপণাস্ত্র নিজেরাই লক্ষ্যবস্তু শনাক্ত করে এবং সিদ্ধান্ত নেয় কখন কোথায় আঘাত হানবে। সম্প্রতি ইরান ও রাশিয়ার মধ্যে 20 বছরের যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তা যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর যে কোনো দেশের জন্যই অনেক বড় হুমকি। এই চুক্তির আওতায় রয়েছে সামরিক, গোয়েন্দা, জ্বালানি, প্রযুক্তি এবং শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা। এই চুক্তির স্বাক্ষরের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এখনও সরাসরি প্রতিক্রিয়া না জানালেও পরমাণু আলোচনা ও ইউরেনিয়াম স্থানান্তর বিষয়ে রাশিয়ার ভূমিকা ঘিরে যথেষ্ট উদ্বেগ রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে স্থানান্তরের যে প্রস্তাব দিয়েছে, তার সম্ভাব্য গন্তব্য হয়ে উঠেছে রাশিয়া। কিন্তু বিশ্ব রাজনীতিতে পুতিনের মনমতলবী অবস্থান যুক্তরাষ্ট্রের কৌশলগত উদ্দেশ্যকে প্রতিনিয়ত বিপদে ফেলছে। আঞ্চলিক রাজনীতিতে ইরান বরাবরই ছায়াযুদ্ধ কৌশল ব্যবহার করে থাকে বলে সারা বিশ্বে গুঞ্জন রয়েছে। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথি মিলিশিয়াদের সহায়তা করে ইসরায়েলের ওপর সরাসরি সামরিক চাপ সৃষ্টি করার নায়ক খেতাবও রয়েছে ইরানের। এসব গোষ্ঠীর মাধ্যমে তারা শুধু ইসরায়েলের নিরাপত্তা ব্যাহত করছে না, বরং মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রভাবকেও ঠাট্টা করছে। ইরান বিশ্বাস করে এই ধরনের কৌশল তাদের নিজস্ব সীমান্তের বাইরে যুদ্ধ চালিয়ে আঞ্চলিক প্রতিপক্ষকে দুর্বল করার নিরাপদ উপায়। ইরান তার সামরিক সক্ষমতাকে এখন আর কেবল আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে সীমিত রাখছে না। দেশটি এখন একটি আঞ্চলিক আধিপত্যকারী শক্তি হতে চায় এবং সেই উদ্দেশ্যে রাশিয়া ও চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলছে। পশ্চিমা নিষেধাজ্ঞা ও চাপ উপেক্ষা করে ইরান তাদের নিজস্ব প্রযুক্তি, সম্পদ এবং রাজনৈতিক সাহসিকতার মাধ্যমে নিজেদের যুদ্ধ ক্ষমতাকে তীক্ষ্ণ করে তুলছে। পশ্চিমাদের নিরাপত্তা কাঠামোর বাইরে দাঁড়িয়ে একটি আত্মনির্ভরশীল, প্রযুক্তি নির্ভর এবং রাজনৈতিক দৃঢ়তায় সম্ভবত বিশ্ব রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে খামেনির দেশ।